অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের মুনাফা দিতে যে চূড়ান্ত সিদ্ধান্ত হল, হেয়ার কাট নিয়ে আসছে ব্যাপক সুখবর। কবে থেকে কার্যকর হবে, কারা পাবেন, এ বিষয়ে কি বলা হচ্ছে পত্রিকার প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ? যে প্রভাবশালী মালিকরা ব্যাংক লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছেন কিংবা নামে বেনামে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছেন, তারা আবার সেই ব্যাংকেরই মালিকানায় ফেরার একটি গোপন পথ তৈরি করে নিয়েছিলেন। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই পথ চিরতরে বন্ধ হতে চলেছে। ব্যাংক রেজলিউশন আইনের সেই বিতর্কিত ধারাটি সরকার বাতিল বা সংশোধন করতে যাচ্ছে। আজ আমরা এই পুরো বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। আর হ্যাঁ, ভিডিওর শেষ দিকে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে কখনই কল্পনাও করতে পারেন নাই। তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। বন্ধুরা, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত খবর হল একীভূত হওয়া ৫ ব্যাংক নিয়ে সরকারের অবস্থান পরিবর্তন। সম্প্রতি আপডেট তথ্য অনুযায়ী একীভূত হওয়া ৫ ব্যাংকে পুরনো মালিকদের ফেরার সব সুযোগ বন্ধ হয়ে যেতে পারে। আপনারা হয়তো জানেন, ব্যাংক রেজলিউশন আইন নামে একটি আইন বর্তমানে আলোচনায় আছে। এই আইনের একটি বিশেষ ধারা হল ১৮ ক ধারা। এই ধারাটি নিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা চলছিল। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী এই ধারাটি বাতিল অথবা বড় ধরনের সংশোধনী আনা হতে পারে। কেন এমনটা হচ্ছে? এর পেছনে প্রধান কারণ হল ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের প্রতিবাদ এবং সবচেয়ে বড় যে কারণ তা হল আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ঋণের ওপর তৈরি হওয়া অনিশ্চয়তা। সরকার শিগগিরই এ বিষয়ে একটি পরিষ্কার ঘোষণা দিতে পারে বলে আমরা জানতে পেরেছি। এখন প্রশ্ন উঠতে পারে, এই ১৮ ক ধারাটি আসলে কি ছিল? ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ যখন আইনে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়, তখন অনেকটা হুট করেই এই ধারাটি যুক্ত করা হয়েছিল। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের মোট ৯৮টি ধারা থাকলেও আইনের পরিধি কমানোর জন্য সেগুলোকে ৭৫টিতে নামিয়ে আনা হয়েছিল। আর ঠিক শেষ সময়ে ১৮ ক ধারাটি যুক্ত করা হয়। এই ধারাটি এতটাই শক্তিশালী ছিল যে এর শুরুতেই বলা হয়েছিল, অন্য কোনো আইন কিংবা এই আইনের অন্য কোনো বিধানে যা কিছুই থাকুক না কেন, এই ধারাটি প্রাধান্য পাবে। এর মাধ্যমে গত ৫ আগস্টের পর যারা জালিয়াতি এবং অনিয়মের অভিযোগে মালিকানা হারিয়েছিলেন, তাদের আবার ব্যাংকে ফেরার লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়েছিল। আইনের এই ধারা অনুযায়ী সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যে অর্থ ব্যাংকগুলোকে দিয়েছে তার মাত্র ৭.৫% জমা দিয়েই আগের মালিকরা আবার ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারতেন। ভাবুন একবার, হাজার হাজার কোটি টাকা জালিয়াতি করে সরিয়ে ফেলার পর মাত্র সামান্য কিছু টাকা দিয়ে আবার মালিক সেজে বসার সুযোগ। এটি ছিল পুরোপুরি একটি সংস্কার বিরোধী অবস্থান। বাংলাদেশ ব্যাংকের তথ্য ও তদন্তে যা বেরিয়ে এসেছে তা সত্যি ভয়াবহ। কেন্দ্রীয় ব্যাংক সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে একীভূত হওয়া ৫ ব্যাংকে যারা আগে মালিকানায় ছিলেন তাদের বিরুদ্ধে ব্যাপক জাল জালিয়াতি এবং নামে বেনামে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অনেক মামলাও হয়েছে। এমতাবস্থায় যদি ১৮ ক ধারার মাধ্যমে তাদের আবার মালিকানায় ফিরিয়ে আনা হয়, তবে তা হবে সাধারণ আমানতকারীদের সাথে এক বড় ধরনের প্রতারণা। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে যে এই ধারার কারণে সরকার অহেতুক সমালোচনার মুখে পড়েছে, তাই দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। বন্ধুরা, আমাদের দেশ বর্তমানে আইএমএফের $৫.৫০ কোটি ঋণ কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আইএমএফ থেকে আরও ২০০ কোটি এবং বিশ্ব ব্যাংক থেকে $১০০ কোটি ঋণ নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আইএমএফ এবং বিশ্ব ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে যে পুরনো মালিকদের ফেরার এই সুযোগ দেওয়া মানে হল আর্থিক খাতের সংস্কারের পথ থেকে সরে আসা। সরকার যদি এই ধারা বহাল রাখে, তবে চলমান ঋণ কর্মসূচি এমনকি বাতিলও হয়ে যেতে পারে। আর আইএমএফ যদি কোনো দেশের ঋণ কর্মসূচি বাতিল করে, তবে আন্তর্জাতিকভাবে সেই দেশের ঋণমান কমে যায়, বিদেশি ব্যাংকগুলোর সাথে ব্যবসা করা কঠিন হয়ে পড়ে এবং সামগ্রিক আমদানি রপ্তানি খরচ বেড়ে যায়। তাই কোনোভাবেই যেন এই ঋণ কর্মসূচি ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই সরকার এখন পিছু হটছে। এমনকি বর্তমান সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ীদের সংগঠন বিএবিও এই ধারা নিয়ে গভর্নরের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়ে এসেছে। এবার চলুন জেনে নেই সেই ৫টি ব্যাংকের কথা যাদের ঘিরে এত নাটক। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় অন্তর্বর্তী সরকার শরিয়া ভিত্তিক পরিচালিত ৫টি ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে নাম দিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এই ব্যাংকটির পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা, যার মধ্যে সরকারই দিয়েছে ২০,০০০ কোটি টাকা এবং বাকি ১৫,০০০ কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে। এছাড়া আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে ১২,০০০ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক ধার হিসেবে দিয়েছে বিশাল অঙ্কের ৪৫,০০০ কোটি টাকা।
কিন্তু এই ব্যাংকগুলোর অবস্থা কতটা শোচনীয় তা কি জানেন? গত ডিসেম্বরের তথ্য অনুযায়ী এই ৫ ব্যাংকের মোট ঋণের পরিমাণ ১,৯৬,৮২৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ১,৬৫,৭৮২ কোটি টাকা। অর্থাৎ এই ব্যাংকগুলোর ঋণের ৮৪.২৩% এখন খেলাপি। যেখানে সারা দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের গড় হার ৩০.৬০%, সেখানে এই ব্যাংকগুলোর অবস্থা ভাবা যায়? এমনকি সারা দেশের ব্যাংকগুলোর মোট মূলধন ঘাটতির অর্ধেকের বেশিই এই ৫টি ব্যাংকের। মোট ২,৮২,৬০৩ কোটি টাকা মূলধন ঘাটতির মধ্যে ১,৫০,৬৯১ কোটি টাকাই এই ৫টি ব্যাংকের। আগের মালিকরা ব্যাংকগুলোকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে সাধারণ শেয়ারহোল্ডারদের সব শেয়ারের মূল্য এখন শূন্য করে দেওয়া হয়েছে। আগে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ অনুযায়ী জালিয়াতির অভিযুক্তদের ফেরার কোনো পথ ছিল না। তাদের নামে বেনামে থাকা সব শেয়ার জব্দ বা বাজেয়াপ্ত করে রেখেছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু নতুন আইনের ১৮ ক ধারা জন্য সেই অপরাধীদের জন্যই একটি লাইফলাইন ছিল। এখন কেন্দ্রীয় ব্যাংকের শক্ত অবস্থান এবং আন্তর্জাতিক চাপের মুখে সেই লাইফলাইনটি সম্ভবত কেটে দেওয়া হচ্ছে। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম শেষে এমন কিছু তথ্য দেব যা আপনারা কল্পনাও করতে পারেন নাই। এবার সেই সময়ের অপেক্ষা। ব্যাংক খাতের অন্দরের তথ্য বলছে এই ১৮ ক ধারাটি যুক্ত করার জন্য নেপথ্যে একটি বিশাল লবিং গ্রুপ কাজ করছিল। তারা সরকারকে বোঝাতে চেয়েছিল যে পুরনো মালিকদের ছাড়া এই ব্যাংকগুলো চালানো সম্ভব নয়। কিন্তু যখন দেখা গেল এই মালিকদের জালিয়াতির পরিমাণ শুধু কয়েক হাজার কোটি নয়, বরং কয়েক লক্ষ কোটি টাকার কাছাকাছি গিয়ে ঠেকছে এবং IMF তাদের নাম এবং অ্যাকাউন্ট ট্র্যাকিং শুরু করেছে, তখনই সরকার বুঝতে পারে যে এই পথে হাঁটা মানে আত্মঘাতী হওয়া। গোপন খবর এই যে শুধু ধারা বাতিলই নয়, এই ৫ ব্যাংকের অন্তত ডজন-১২ প্রভাবশালী সাবেক পরিচালক ও কর্মচারীদের বিদেশে থাকা সম্পত্তির হিসাব বের করতে একটা আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ তারা শুধু মালিকানা থেকে দূরেই ভাগছেন না, বরং তাদের পাচার করা সম্পদ ফিরিয়ে আনার এক বিশাল আইনি প্রক্রিয়া পর্দার আড়ালে শুরু হতে চলেছে। এই বিষয়টি আগে কখনোই সেভাবে প্রকাশ্যে আসেনি। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ১৮ ক ধারা বাতিল করলে কি ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরে আসবে, নাকি এর পেছনে আরও কোনো রাজনীতি আছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই তথ্যগুলো জানিয়ে দিন। আর এই ধরনের ইনফরমেটিভ এবং ইনডেপথ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।